এতক্ষণ লাগে আসতে? কখন থেকে ওয়েট করছি। তুই যেতে যেতে ডক্টরই চলে যাবে। উষা কোনো মতে বলল, বলেছিলাম তো কালকে যাই, হাঁটতে কষ্ট হয় তো। সাগর শীতল দৃষ্টিতে তাকালো উষার দিকে। সে অনুভব করছে উষার স্নিগ্ধ মুখখানা দেখলে আলাদা এক শান্তি অনুভব করে সে। সাগর ঢুক গিলল, চুপচাপ সামনের সিটের দরজা খুলে দিল। উষাও সেখানে ধপ করে বসে পড়ল। কোমরটা তার ছিঁড়ে যাচ্ছে। সাগরের বুক চিরে আসা দীর্ঘশ্বাসটা গোপন রাখল। মনে হতে লাগলো কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া ঘটনা। সাগর যখন রেডি হয়ে নিচে নামছিল তখন সিজান ভুঁইয়া তাকে জিজ্ঞেস করেন, এই অসময়ে রেডি হয়ে কোথায় যাচ্ছ? সাগর রাশভারী কণ্ঠেই বলে, ডক্টর দেখাতে। সিজান ভুঁইয়া কপালে ভাঁজ ফেলে বলেন, তোমার আবার কি হলো? সাগর দীর্ঘশ্বাস ফেলল। তার বাবা যে কী চাচ্ছে তা সে খুব ভালো করেই জানে। তোমাদের মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাব। কি? কাকে নিয়ে যাবে? তোমাদের মেয়েকে। আমাদের মেয়ে? মেয়ে তো বিয়ের পরে তার স্বামীর পরিচয় বাঁচে, বাবার পরিচয়ে না। সাগরের রাগে মাথাটা ফেটে যাচ্ছে, তবুও সে অত্যন্ত শান্ত ভঙ্গিতেই বলল, আমার বউকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। সিজান ভুঁইয়া বাঁকা হাসি দিলেন এবং বাঁকা চোখে তাকালেন অদূরে দাঁড়িয়ে থাকা রাফিদের দিকে। আমাদের মেয়ে কিন্তু আদরের, তার কিছু হলে কিন্তু তোমাকে ছাড়বো না, বলে দিলাম। প্রত্যুত্তরে কিছুই বলেনি সাগর। নিজের ভাবনা থেকে বের হয়ে আসলো সে। হেলে দুলে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। উষা মাথা পেছনে এলিয়ে দিয়ে শুয়ে আছে। সাগর কিছু বলল না, নিঃশব্দে গাড়ি চালাতে শুরু করলো সে। গাইনোকোলজিস্ট ডক্টর সুমি আক্তারের চেম্বারে বসে আছে সাগর আর উষা। ঢাকা শহরে উনি খুব সুনাম অর্জন করা একজন ডাক্তার। এর আগেও উষা ওনাকে দেখতে চেয়েছিল, কিন্তু সিরিয়াল পায়নি। এবার গালিবের আম্মুই ব্যবস্থা করে দিয়েছে সব। ডক্টর সুমি আক্তার সম্পর্কে ওনার বোন হন। গালিবের আম্মু আর্জেন্ট ব্যবস্থা করে দিয়েছেন সব কিছু। সেই সাথে সাগর আর উষার বৈবাহিক সম্পর্কের কথাও বলেছেন। ডক্টর সুমি আক্তার সব রিপোর্ট চেক করে বললেন, দেখো, বর্তমানে পিসিওএস খুবই কমন একটা রোগ। প্রায় সব মেয়েরাই এই রোগের ভুক্তভোগী। আনহেলদি লাইফস্টাইলের কারণে এই রোগ ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে, হরমোনাল ইমব্যালেন্সড হয়। তবে উষা, তোমার হরমোনের রেঞ্জ ঠিকই আছে। পিসিওএস একেবারে ভালো হয়ে গেছে সেটা বলবো না, কিন্তু সুস্থই আছো। তবে 100% নারীর মধ্যে 5% নারী আছে যাদের পিরিয়ডের ব্যথা হয় অস্বাভাবিক, যে কারণে নারীরা বন্ধ্যাত্বের শিকারও হয়। এ ব্যথার ক্ষেত্রে পেইন কিলার অ্যাভয়েড করাই ভালো। তোমার গত বছরে কবার এমন ব্যথা হয়েছে? উষা কাচুমাচু করতে লাগলো। সাগরের সামনে তার এসব বলতে লজ্জা লাগছে, কিন্তু এই বান্দা তো একদম নাসর বান্দা। প্রথমবারও তাকে কেবিন থেকে বের করা যায়নি। বাইরে যাওয়ার কথা বললে উষাকে চোখ রাঙিয়েছে। সাগরের কথা যা বলার ওর সামনেই বলতে হবে। উষাকে চুপ থাকতে দেখে ক্রোধান্বিত কণ্ঠে বলল, হোয়াট? উনি কি বলছে কানে যাচ্ছে না। কয়বার ব্যথা করেছে? উষা মাথা নিচু করেই জবাব দিল, 2বার। ডক্টর সুমি আক্তার ওদের কাণ্ডকারখানা দেখে কখন থেকেই মুচকি মুচকি হাসছে। আর কোনো কথা না বাড়িয়ে বলল, তোমরা একটা বেবি নিয়ে নিলেই তো পারো। দেখো, অনেকেরই ধারণা বিয়ের পর বাচ্চা হলে এসব ঠিক হয়ে যায়। যদিও মেডিকেল সায়েন্স বা আমরা কোনো ডক্টর তা সমর্থন করি না, কিন্তু শুনেছি বাস্তবে নাকি এমনটা হয়। বেবি নেওয়ার কথা বলায় উষা লজ্জায় মাথা নিচু করে ফেলে। লজ্জায় তার মুখশ্রী লাল হয়ে গেছে। সাগর শুকনো গলায় খুক খুক করে কেসে ওঠে। পাশে একবার তাকিয়ে উষার হাসপাস অবস্থা অবলোকন করে। ডক্টর উষার দিকে তাকিয়ে বলে, লজ্জা পাচ্ছ কেন এত? স্বামীর কাছে যাওনি নাকি কখনো? নতুন বইয়ের মতো লজ্জা পেলে কি করে হবে? তুমি নিজেই তো তোমার স্বামীকে বলতে পারো বেবি নেয়ার কথা। তোমার লাস্ট ইন্টিমেসির ডেট কবে উষা? মূলত এসব কথা উনি বলছেন গালিবের আম্মু তথা রুনা হাসানের কথার ভিত্তিতে। রুনা হাসান বারবার করে বলে দিয়েছে এমন কিছু বলবে যেন লজ্জা পায় ওরা। আর ওই টোটকাটাই ব্যবহার করছেন ডক্টর সুমি আক্তার। সাগরের কাশি বৃদ্ধি পেল। এবার উষারও লজ্জায় মূর্ছা গেল। রীতিমতো কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে মাটি ফাঁক করে মাটির নিচে চলে যেতে। সারাদিন যতটুকু সাগরের আশেপাশে এসেছিল এখন সেটাও বন্ধ হবে নিশ্চিত। আর ডক্টররাই বা এমন কেন? সরাসরি কেউ এমন প্রশ্ন করে? পরে আবার সাগরকে কতক্ষণ বকাবকি করে। শয়তান বেটা,
লেবাসধারী পুরুষ। বারবার বললাম বাইরে যা ভাই, বাইরে যা, গেলি না। এখন এখানে বসে নিজেও লজ্জা পেলি, আমাকেও লজ্জায় ফেললি। আদর্শ স্বামী সাজতে এসেছে। বিয়ে হয়েছে পরে একদিন আদর করে জড়িয়ে ধরলি না, আর এখন ঢং করতে আসছে। উষার এমন অবস্থা লক্ষ্য করে সাগর বলল, আমার মিসেস লজ্জা পাচ্ছে ডক্টর, আপনি একটু দ্রুত করুন, ওর বসে থাকতেও কষ্ট হয়। উষা আর চোখে চাইল একবার সাগরের পানে, সঙ্গে সঙ্গে চোকাচোকি হয় সাগরের সাথে। উষা দৃষ্টি নত করে ফেলে। ইস, বেটা কি সুন্দর করে বলল আমার মিসেস লজ্জা পাচ্ছি ডক্টর। হসপিটাল থেকে বেরিয়ে একটা কথাও বলেনি উষা। সাগর কয়েকবার বলার চেষ্টা করেছে, কিন্তু উষাই মটকা মেরে পড়েছিল পিছনের সিটে। সাগরকে বলেছে পেটে ব্যথা, বসে থাকতে অসুবিধা হচ্ছে, তাই সাগর আর কিছু বলল না, বসতে দিল পিছনের সিটে। কিন্তু উষাকে লজ্জা পেতে দেখে মনে মনে পৈশাসিক আনন্দ পেল সে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চকলেট কিনে দিয়েছে উষাকে, কিন্তু উষা সেটা ধরেও দেখেনি, চোখ মেলেই তাকায়নি। এত লজ্জা সে রাখবে কোথায়? এই ডক্টর যদি না জানতো তারা হাজব্যান্ড ওয়াইফ, তাহলে নিজের ভাই বলে পরিচয় দিত উষা। রাতের আধার ঘনিয়ে সোনালি সূর্যের দেখা মিলল ধরণীতে। ভুইয়া বাড়ির গৃহিণীরা সাত সকালে উঠেই কাজে লেগে পড়ে। মারিয়া জামান দেশে না থাকায় লিপি বেগমকে একা হাতে সব সামলাতে হচ্ছে। উষা অসুস্থ না থাকলে উষাও সাহায্য করত তাকে। আজকে আবার কাজের মেয়ে তানিটাও ছুটি নিয়েছে, পুরো 10 দিনের ছুটি নিয়ে গেছে গ্রামের বাড়িতে। মা অসুস্থ, আবার চাচাতো বোনের বিয়ে, সব মিলিয়ে ছুটি নিয়েছে অনেক দিনের। এতগুলো মানুষের রান্না একা একা করা লিপি বেগমের পক্ষে সম্ভব হচ্ছে না। লিজা যতটুকু পারছে সাহায্য করছে। এমন সময় সাগর নিচে এলো, কিচেনে ঢুকে মাকে তাড়া দিয়ে বলল, মা, আমার রুমে জলদি 1 কাপ দুধ চা পাঠিয়ে দাও তো, চা খাওয়া হয় না অনেক দিন। আচ্ছা তুই যা, আমি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু সাগর গেল না, দাঁড়িয়ে রইল। কিছু একটা বলতে চায় সে, কিন্তু বলতে পারছে না। সাগরের ইতস্তত ভাব দেখে লিপি বেগম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। 2 ভ্রু নাচিয়ে চোখে ইশারা করলেন। আরও কিছু? সাগর ঠোঁট প্রসারিত করে জোরপূর্বক হাসি দিয়ে মাথা নাড়িয়ে বুঝালো, না, কিছু না। তারপর কিচেন থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও দাঁড়িয়ে পড়ল, ইতস্তত করেই বলল, আচ্ছা মা, শুনো। লিপি বেগম চোখ তুলে তাকালেন ছেলের দিকে, তারপর খুব স্বাভাবিকভাবেই বললেন, কিছু বলতে চাস বাবু? হুম। কি? উষার অবস্থা এখন কেমন? গিয়েছিলে ওর কাছে? লিপি বেগম কিঞ্চিত হাসলেন ছেলের কাণ্ডে, তারপর বললেন, গিয়েছিলাম। ঔষধ খাওয়ার পরে ব্যথাটা নেই, এখন বোধহয় রেডি হচ্ছে, কলেজে যাবে। দেশের পরিস্থিতি ভালো না, তাই নাকি পরীক্ষা আরও আগানোর সম্ভাবনা আছে। আর এখন প্রতিটা ক্লাসই অনেক গুরুত্বপূর্ণ, তাই ক্লাস মিস দেওয়া সম্ভব না। সাগর বিজ্ঞান ন্যায় মাথা দুলালো, তারপর গুরুগম্ভীর কণ্ঠেই বলল, তুমি বলে দিও আমি অফিস যাওয়ার পথে ড্রপ করে দিব ওকে। লিপি বেগম খুশি হলেন, হাসি হাসি মুখেই বললেন, ঠিক আছে বলবো, তুই উপরে যা। সাগর মাথা দুলিয়ে সায় দিল, তারপর দ্রুত প্রস্থান করলো কিচেন থেকে। সাগর চলে যেতেই লিপি বেগম লিজা বেগমকে বলল, দেখলে লিসা, আমার ছেলেটার হয়তো সুবুদ্ধির উদয় হচ্ছে। আল্লাহ আমার ছেলেকে সঠিক রাস্তা দেখাক। সকালে নাস্তা করতে বসে নাহিদ ভুইয়া বলেন, ভাবে কি বিপদ অভ্যাস হচ্ছে দিন দিন মেয়েটার। একটা দিনও পরিবারের সাথে একসাথে খেতে বসে না সে। ডাক দিন ওকে। কিছু না বলতে বলতে মেয়েটা মাথায় উঠে গেছে। আহু চাচ্ছু, তোমাদের সাথে খাবার টেবিলে বসলে কি আর আলোচনা করা যায়, মজা করা যায়? তোমরা মুখের ভাব এমন করে বসে থাকো, মনে হয় আমরা যারা তোমাদের সাথে খেতে বসেছি আমরা মানুষ নই, সবকটা গরু ছাগল। আর বড় আব্বুর ফেসের এক্সপ্রেশন দেখলে মনে হয় আমরা বুঝি বড় আব্বুর গলায় ছুরি ধরে বলছি, এই বেটা, সাথে যা আছে তাড়াতাড়ি বের করো, আজব প্রাণী। নাবিল ভুইয়া তেতে উঠলেন ছেলের কথায়, মাথায় শক্ত একটা চাটি বসিয়ে দিয়ে বলল, তুই গরু ছাগল হওয়ারও যোগ্য না। গরু আর ছাগল হতে গেলে যে যোগ্যতা লাগে সেটাও তোর মধ্যে আর নেই, হাদারাম। আর বড়দের সাথে এইসব কেমন ব্যবহার? সরি বলো বড় আব্বু আর চাচ্চুকে। সিজান ভুইয়া ভাই আর ভাতিজার কথায় শব্দ করেই হেসে উঠলেন। সাদাফও বুঝল বড় আব্বু এনজয় করছে খুব, তাই সাহস করেই বলল, আমি তো চাচ্চুকে কিছুই বলিনি। চাচ্চু কি তোমার মতো হিটলার নাকি? বড় আব্বু দেখো এনজয় করছে খুব।
এত কিছুর মধ্যে সাগর নিঃশব্দে শুধু খেয়েই যাচ্ছে। লিপি বেগম চলে গেলেন উষাকে ডেকে আনতে। সিজান ভুঁইয়া নাবিল ভুঁইয়ার উদ্দেশ্যে বললেন, তা নাবিল, সাদাবকে যেভাবে বলছিস মনে আছে তুই গরু ছাগলের উপর পিএইচডি করেছিস? তুই খুব জানিস গরু আর ছাগলের যোগ্যতা সম্পর্কে, আমাদেরকেও বল, আমরা শুনি। বলেই পাশে ভাতিজার উদ্দেশ্যে চোখ টিপ মারলেন সিজান ভুঁইয়া। ছেলে মেয়েদের সামনে বড় ভাইয়ের এমন কথায় থতমত খেয়ে গেলেন নাবিল ভুঁইয়া। আমতা আমতা করে বললেন, ভাইজান তুমিও কি যে বলো এইসব। নাহিদ ভুঁইয়া বললেন, সেই তো ভাইজান, ওদের বয়সে তুমিও তো কম ছিলে না, নিজে সব আকাম করে দোষ দিতে আমার উপরে। নাবিল ভুঁইয়া গলা ঝাড়ি দিলেন। এহেম এহেম, খেতে বসে এত কথা বলতে হয়, চুপচাপ খাও সবাই। এবার সাগরও হেসে উঠল। ছেলেকে এভাবে হাসতে দেখে সিজান ভুঁইয়া বললেন, খুব খুশি লাগছে। দেখেছো, পরিবারের সাথে একসাথে বসে পান্তা ভাত খেতেও অমৃত লাগে। কিসের দেশের বাইরে যাওয়া খোঁজা? এত টাকা পয়সা দিয়ে কি করব? আমাদের তো কম নেই। তোমরা সব ভাইয়েরা যদি আমাদের মতো মিলেমিশে চলো, যা আছে আল্লাহ চাইলে আরও দ্বিগুণ হবে ইনশাআল্লাহ। আমার কথা আছে, দরকার হয় কম খাবো, কম পড়বো, বিলাসিতা কম করব, কিন্তু পরিবারের সাথে একসাথে থাকার যে মজা, দুনিয়ার কোনো কিছুতেই তা পাবে না। সাগর মাথা দুলালো। বাবার কথা সত্যি। পরিবারের সাথে একসাথে বসে ভর্তা খাওয়ার মজাই আলাদা। সাগরের ভাবনার মধ্যেই সিজান ভুঁইয়া বলেন, কোথাও যাচ্ছ নাকি? আজকে তো তুমি অফিসে যাবে না বলছিলে। সাগর খেতে খেতেই উত্তর করল, হ্যাঁ, অফিসে যাব না, গালিবের সাথে যাব এক জায়গায়। তারপর একটু থেমে বলে, যাওয়ার পথে উষাকেও কলেজে নামিয়ে দিয়ে যাবে। সিজান ভুঁইয়া আর চোখে নাহিদ ভুঁইয়ার দিকে তাকালেন। দেখলেন নাহিদ ভুঁইয়াও তার দিকে তাকিয়ে আছে। চোখ ঘুরিয়ে কিছু একটা বুঝালেন। পরে আবার তাকালেন নাবিল ভুঁইয়ার দিকে। সিজান ভুঁইয়া গলা ছেড়ে কাশি দিলেন। তারপর গম্ভীরভাবেই বললেন, তা যাচ্ছ যখন ওর স্যার ম্যামদের সাথে কথা বলে এসো। কেমন? অনেক দিন আমাদের কারোরই যাওয়া হচ্ছে না, খোঁজ খবরও নিতে পারছি না। এক্সাম দিল, খোঁজ নিও কেমন হয়েছে। আচ্ছা, নিব। নাবিল ভুঁইয়া বললেন, দায়িত্ব যখন নিয়েছে সব দিক দিয়েই নিবে, দায়িত্ব কোনো হেলাফেলা নয়। হুম। লিপি বেগমকে একা আসতে দেখে নাহিদ ভুঁইয়া ক্রোধের সাথেই বললেন, মেয়েটা আসলো না, অনেক বেড়ে গেছে, একটা কথা বলে শোনাতে পারি না। সবাই ওকে আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় তুলছে। বড় ভাইজান ওকে বলে দিবেন, এখন থেকে প্রত্যেক বেলায় যেন ওকে খাওয়ার টেবিলে দেখি আমি। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল ছোট চাচ্চুর অভিব্যক্তি। নেহাতি চাচ্চুর প্রতি তার আলাদা দুর্বলতা আছে, নয়তো। সাগর চেয়ার ছেড়ে দাঁড়ালো। রাশভারী কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলল, আমি নিচে যাচ্ছি মা, উষাকে পাঠিয়ে দাও। লিপি বেগম মাথা দুলালেন। যদিও সাগর জানে উষা এত সহজে যেতে রাজি হবে না, অপেক্ষা করতে হবে অনেকক্ষণ। এই পর্যন্ত তানহাকে 25টা কল দিয়েছে আরাফ, কিন্তু মেয়েটা কল রিসিভ করেনি। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গাতেই কল মেসেজ দিয়েছে, অনলাইনে দেখাচ্ছে, কিন্তু রিপ্লে করছে না। আরাফ বুঝলো তার ইন্ডিয়া আসার খবর তানহা কোনো না কোনোভাবে জেনেছে, তাই রাগ করে আছে। কিন্তু আরাফ কি করবে? সে তো জানতই না কবে তার ফ্লাইট ছিল। ছোট মামা একদম হঠাৎ করেই বাসায় এসে উপস্থিত হয়, আর এখানে আসার পর থেকেই এত ব্যস্ততা যে একটাবার কল দিয়ে জানাবে সেই সুযোগটাও পায়নি। তপ্ত নিঃশ্বাস ফেলল আরাফ। কল দিল উষাকে। প্রথমবার রিং হতেই কল রিসিভ করে উষা। সালাম বিনিময় করে দুজনেই। কবে আসবে ভাইজান? কতদিন ধরে দেখি না তোমাকে। এই তো 2-1 দিনের মধ্যেই ব্যাক করব। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচি আম্মা কোথায়? আম্মু মেবি আরাধ্যাদের বাসায় গেছে। আরও দিদি ভাই ভালো আছে? ছোটন মামা বিয়েতে ওদেরকে আসতে বলবে না? আসবে, ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন আসে নাকি এটাই দেখার বিষয়। যাক, ভালো হয়েছে, দেখা হবে অন্তত। তা ভাইজান, তোমার তানহার সাথে কথা হয়? তুমি চলে যাওয়ার পরে আমার তো ওর সাথে দেখাই হলো 2বার, আমি ওকে বলার সুযোগ পাইনি। তুমি জানিয়েছো ওকে? আরাফ অবাক হলো। সে ভেবেছিল উষা হয়তো তার ইন্ডিয়া আসার কথা তানহাকে জানিয়েছে, এই কারণেই অভিমানে কল তুলছে না। এখন তো দেখি কাহিনী অন্য। আরাফ চিন্তিত ভঙ্গিতে বলল, না তো, আমার তো ওর সাথে কথা হয়নি, এত ব্যস্ততায় আমি কল দিতে পারিনি। এখন না হলেও 30টা কল দিয়েছি, সে কল তুলছে না। উষাও অবাক হলো, কল তুলছে না কেন? সে কি, তুমি জানাওনি ওকে? জানোই তো
মেয়েটা অনেক অভিমানী, তোমার মাথায় রাখা উচিত ছিল। আরাফ নিজেও এখন রিগ্রেট করছে, কেন জানায়নি সে। আচ্ছা ভাইয়া, সাদাব কিছু করেনি তো? ও কি আবার আগের মতো কিছু করলো কি না? আরাফ চোয়াল শক্ত করলো, দাঁতে দাঁত চেপে বলল, এবার যদি ও এমন কিছু করে, আই সোয়ার উষাকে আমি মেরেই ফেলবো বলে দিলাম। তার আগে বলো, তুমি কি সাদাফকে কিছু বলেছো বা করেছো যেটা সে তানহাকে দেখাবে? আরাফ ভাবনায় পড়ল, অনেকক্ষণ চুপ থেকেই বলল, না, আমি তো কিছু বলিনি। ভালো করে ভেবে দেখো। আরাফ খুব সময় নিয়ে ভাবলো, তারপর নাক মুখ ফুলিয়ে গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, আমি আরাধ্যাকে নিয়ে বাইরে বের হয়েছিলাম দুপাট্টা কিনতে, তখন সাদাফ বারবার কল দিচ্ছিল। পরে আমি আরাধ্যার সাথে আছি বলে একটা ভয়েস দেয়। উশি সাদাফ যদি এটা দেখিয়ে উল্টাপাল্টা কিছু বোঝায়, আমি ওকে সত্যি মেরে ফেলবো। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, আমি দেখছি, আমি ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা তুই একটু বোঝা, হ্যাঁ? তোর বান্ধবীটা এমন কেন? আমার উপরে বিশ্বাস নেই নাকি ওর? তুই কলেজে যাবি না? কয়টা বাজে দেখেছিস? যাবো। আচ্ছা তাহলে রাখছি, কেমন? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাগর নিচে ওয়েট করছে, 20 মিনিট ওভার হয়েছে। টাইম অনুযায়ী এখন উষার ক্লাস শুরু হতে সময় বাকি আছে 20 মিনিট। সাগরও বসে আছে, সে দেখবে মেয়েটা কতক্ষণ তাকে ইগনোর করতে পারে। ডক্টর যা বলেছে তা হাজব্যান্ড ওয়াইফের জন্য নর্মাল। হয়তো তাদের মধ্যে সেই সম্পর্ক তৈরি হয়নি, তাই বলেই এত লজ্জা পাওয়ার কি আছে? আজব। উষা ইচ্ছা করেই লেট করেছে। সে ভাবছে এতক্ষণে হয়তো সাগর ভাই চলে গেছে, সেই কখন বড় আম্মু ডেকে গেছে। সেও বলেছে আসছি, তুমি যাও। নিশ্চয়ই বড় আম্মু কিচেনে, তাই তো আর খোঁজ করতে আসেনি। উষা এবার গুটি গুটি পায়ে দুতলা এলো। ড্রয়িং ডাইনিং খালি দেখে বুঝে নিল বাসায় আপাতত বড় আম্মু, লিজা খালা আর সে ছাড়া কেউ নেই। উষা নিচে নেমে এলো, ঝটপট গ্যারেজ এরিয়া পেরিয়ে বাইরে যেতে চাইল, কিন্তু তার আগেই উষার ডান হাতে টান পড়ল। আকস্মিক এভাবে হাতে টান পড়ায় ভয়ে উষা চোখ বন্ধ করে নিল। যখন বুঝল উষার পিঠ কোনো শক্তপোক্ত জায়গায় গিয়ে ঠেকেছে, পিট করে চোখ খুলল উষা। সম্মুখে মুখের ভাবভঙ্গি স্বাভাবিক রেখে দাঁড়িয়ে আছে সাগর ভাই। শুকনো ঢোক গিলল উষা, ঘাড় ডান পাশে ঘুরিয়ে দেখল সাগর তার ঘড়ি পরিহিত বাম হাত উষার মাথার কাছ দিয়ে পিলারে রেখেছে, আর ডান হাত দিয়ে ঘাড়ের পেছনে চুলকাচ্ছে। অবাক হলো উষা, সাগর ভাইয়ের হঠাৎ এমন করার মানে সে বুঝল না। উষা বুঝতে পারল নিচতলার বড় মোটাসোটা পিলারে ঠেস দিয়ে তাকে দাঁড় করানো হয়েছে। অলিভ গ্রিন কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতা কুনি পর্যন্ত গোঠানো, চুলে জেল দিয়ে সেট করা। উষার দৃষ্টিও সরাতে কষ্ট হচ্ছে। পুরুষ মানুষ মেয়েদের মতো সাজগোজ করে না, তবুও কেমন হ্যান্ডসাম লাগে। অ্যাটাক করে, একদম ঘোর লাগিয়ে দেয়। উষার দৃষ্টি নত করল। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে উষার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল। বরাবরের ন্যায় এবারও উষার ঠোঁটের উপরে থাকা তিলটার দিকে তাকিয়ে ঘুরে চলে যাচ্ছে। সাগর দুজনের মধ্যে থাকা দূরত্ব কিছুটা ঘুচিয়ে নিল। হকচকালো উষা। এতদিন না হয় উষা অসুস্থ ছিল তাই একটু সেবা করেছে, এখন কেন এমন করতে হবে? উষা বাম দিকে থাকা হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে ছুটতে লাগলো। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলল সে, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমার লেট হচ্ছে। সাগর কপালে ভাঁজ ফেলল, তারপর উষার ঠোঁটের দিকে তাকিয়েই বলল, লেট হচ্ছে তো? এতক্ষণ দেরি করলি কেন? আরও 25 মিনিট আগে আমি নিচে এসেছি, তোর এত সময় লাগলো কেন? কি বলবে উষা? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো কিছুই তার কাছে নেই। ঢোক গিলল উষা, তারপর আমতা আমতা করে বলল, ওই আর কি, একটু একটু। একটু কি? কি? বলে আরও একটু সামনে আগালো সাগর। দুজনের শরীর ছুঁই ছুঁই, দুজনের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে হয়তো। উষা ঘাবড়ালো, কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো, শরীরে কাঁপুনি উঠল যেন। কিছু একটা ভেবে বলল, আরাফ? হ্যাঁ, আরাফ ভাইয়া কল করেছিল, কথা বলছিলাম। সাগর ভ্রুকুচকে সন্দিহান দৃষ্টিতে তাকাতেই উষা বলল, আপনি চাইলে আমি ফোন বের করে দেখাচ্ছি। তারপরে ব্যাগ থেকে ফোন বের করতে উদ্যত হলো সে, কিন্তু মাঝপথে সাগরের গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনেই থেমে গেল। লাগবে না, থাক। এছাড়া আর কোনো কারণ নেই দেরি করে নামার। কারণ না থাকলে এভাবে ঘামছিস কেন? উষা হাতের উল্টো পিঠ দিয়ে গলার ঘাম মুছতে মুছতে বলল, কই ঘামছি? এই যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি ভুল দেখেছেন। তাই? তাহলে লজ্জা পাচ্ছিস কেন? গাল কান এসব লাল হয়ে গেছে কেন তোর? কই আগে তো এভাবে লজ্জা পেতি না আমার সামনে।
তারপর উষার দিকে আবারও একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কাল ডক্টরের কথা শোনার পর থেকে লজ্জা পাচ্ছিস? কই, এত লজ্জা তো সেদিনও পাসনি। বলে মাথা সামনে নিয়ে এলো সাগর। দৃষ্টি স্থির করলো উষার মুখ পানে। সাগরের কথায় তড়িৎ বেগে মাথা তুলল উষা। একদম সাগরের চোখে চোখ রেখে বলল, কোন দিন লজ্জা পাইনি? সাগর বাঁকা হাসল। সাগরের হাসি দেখে উষা মাথা নামিয়ে নিল। বেটা যে তাকে জ্বালাতে এমন করছে তা আগেই বোঝা উচিত ছিল তার। সাগর ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকেই জবাব দিল, তাহলে স্বীকার করলি লজ্জা পাচ্ছিস তুই? উষা প্রতিউত্তর করল না। এমনিতেই সাগর ভাইয়ের কাছাকাছি এসে হাসপাস অবস্থা তার। লজ্জায় মূর্ছা যাচ্ছে সে। সাগর আবারও উষার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, যেদিন আমি দেশে আসলাম অনাকাঙ্ক্ষিতভাবে তোর কথাও শুনে নিলাম। নিজের বড় ভাই বোন সবার সামনেই তখন বললি, কি যেন বলেছিস সেদিন? আমি নাকি বাসর ঘরে বসে তোর জন্যে অপেক্ষা করছি। নিজে এসব কথা বলতে লজ্জা করলো না? আর ডক্টর যখন জানতে চাইলো আমরা লাস্ট ইন্টিমেট কবে হয়েছি, এতেই তুই আমার সামনে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছিস। উষা হকচকিয়ে উঠল। লজ্জায় মারা যাচ্ছে সে। এইটুকুই বাকি ছিল এখন। এই বেটার এসব বলতে হবে এখন? মুখে লাজের আভা স্পষ্ট। কান লাল হয়ে গরম ধোয়া বের হচ্ছে তার। উষার দাম বন্ধ হয়ে আসছে। ছাড়া পেতে চাইল সাগরের হাত থেকে। সিটকে সরে আসতে চাইল সে, কিন্তু সাগর দিল না। একদম উষার পেটে নাভির উপরে হাত রেখে শক্ত করে চেপে ধরল সাগর। আকস্মিক সাগরের এমন স্পর্শে কেঁপে উঠল উষা। শরীর জুড়ে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। শরীরের প্রতিটি রক্তকণিকা বুঝি টের পেল তা। উষার নিঃশ্বাস ঘন হলো। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। সাগর দুজনের মধ্যে দূরত্ব ঘুচিয়ে শরীর ঘেঁষে দাঁড়ালো। তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, এত লজ্জা পাচ্ছিস কেন? আমি তো লজ্জা পাওয়ার মতো কিছু করিনি। যা করার তুই করেছিস। এত লজ্জা তো আমার ঠোঁটে। সারা মুখে চুমু খাওয়ার সময়ও পাসনি। আমি উল্টো কিছু করলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারতি। কথাগুলো বলার সময় বারবার সাগরের ডার্ক পিঙ্ক ঠোঁটজোড়া উষার কান স্পর্শ করছিল। প্রতিটি স্পর্শেই উষা কেঁপে কেঁপে উঠছিল। উষার ভিতরে সমুদ্রের স্রোতের ন্যায় ঝড় বইতে লাগলো। উষার বুকে ধক করে ওঠে। তার মানে সাগর ভাই জাগ্রত ছিলেন সেদিন। উনাকে কিস করার সময় উনি হুঁশে ছিলেন। কই, আমি টের পেলাম না কেন? উষার ছটফটানি বেড়ে গেল। এই পুরুষটার সামনে সে এভাবে দুর্বল হতে চায়নি। ভালোবাসার মানুষটাকে এত কাছে পেয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে অমন ভুল করেছিল সে। আর এমনভাবে ঘুমাচ্ছিল দেখে বোঝাই যাচ্ছিল না সে জেগে আছে। নিজের করা ভুলের জন্য নিজেকেই সে ধিক্কার দিচ্ছে বারবার। সাগরের দিকে চোখ তুলে তাকাতেও অস্বস্তি লাগছে। এটা উষার ব্যক্তিত্ব নয়। সে এভাবে একটা পুরুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। উষার এত কাছে থাকায় সাগরের ভিতরেও ঝড় বয়ে যাচ্ছে। ভিতরের পুরুষত্বা জেগে উঠতে চাইছে। শরীর ঘামছে। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে তো এই পরিস্থিতিতে পড়তে চায়নি। সে চেয়েছে উষাকে একটু জ্বালাতে। উষাকে চুপ থাকতে দেখে সাগর গম্ভীর গলায় বলল, কি হলো? চুপ হয়ে গেলি কেন? চুমু খাসনি? উষা এলোমেলো দৃষ্টি ফেলল। তারপর আমতা আমতা করে বলল, না না না, আমি এমন কিছু করিনি। তাই? হুম। তাহলে কেমন কিছু করেছিলি? উষা এক পলক তাকালো সাগরের দিকে। তারপর গলার স্বর কিছুটা কঠোর করে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, আর এভাবে শরীরের সাথে চিপকে আছেন কেন? আমার পেটেও হাত দিয়ে রেখেছেন। সাহস তো কম না আপনার। হাত সরান আর আমার থেকে দূরে দাঁড়ান। একদম কাছে আসবেন না। সাগর এক ভ্রু উঁচিয়ে গম্ভীর গলায় বলল, কি বললি আবার বল। বলেই উষার মুখের সামনে নিজের কান নিয়ে গেল। উষা দাঁতে দাঁত চেপে নাকের পাটা ফুলিয়ে বলল, কানে শুনতে পান না? আমার শরীরের সাথে এইভাবে ঘেঁষে দাঁড়িয়ে আছেন কেন? দূরে যান। রুমে চলো সুইট বি, দেখবে কি করি আমি। একটা বেড আর রুম লাগতো আর কি। বেড না হলেও হবে, কিন্তু রুমটা লাগবে। ইউ নো হোয়াট, মেয়েরা এমনই। নারী নামক এই প্রাণীরা জামাইয়ের আদর পাওয়ার জন্য ছটফট করবে, কিন্তু নিজ থেকে কোনো পদক্ষেপ নেবে না। পরবর্তীতে জামাই যখন একটু এগিয়ে আসে তখন ওরা এমন এক ভান ধরে যেন আদরের প্রয়োজন নেই। উষা নিজের সর্বশক্তি দিয়ে সাগরকে ধাক্কা দিল। আকস্মিক ধাক্কায় সে দুকদম পিছিয়ে গেল। উষা দুহাতে নিজের কান চেপে ধরল। এক প্রকার চেঁচিয়েই বলল, ছি ছি, চুপ থাকেন নির্লজ্জ বেহায়। লজ্জা শরম কি চিবিয়ে খেয়ে ফেলেছেন? কার সাথে কি বলতে হয় একটুও বোঝেন না? কমন সেন্স নেই? সম্পর্কে কি হই আমি আপনার?
আমার সাথে এইসব বলছেন কেন? নিজের বউয়ের সাথে এইসব বলবেন। তো তুই কি হোস আমার? উষা তাচ্ছিল্যের দৃষ্টিতে সাগরকে পরখ করে নিল, তারপর খুব দৃঢ় গলায় বলল,